শুভ সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আগামীকাল অর্থাৎ আগামীকাল 21শে সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব আলঝেইমার দিবস। এই বছরের প্রতিপাদ্য হচ্ছে নো ডিমেনশিয়া নো অ্যালঝেইমার, অর্থাৎ বলা হচ্ছে ডিমেনশিয়া সম্পর্কে জানুন, অ্যালঝেইমার রোগটি সম্পর্কে জানুন। প্রিয় দর্শক, আগামীকাল এই বিশেষ দিবসটিকে কেন্দ্র করে আমাদের আজকের পর্বের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি অ্যালঝেইমার। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার আহসান হাবিব, ইউনিট হেড নিউরোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার আসসালামু আলাইকুম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা বলছি যে ডিমেনশিয়া এবং অ্যালঝেইমার, তো আমরা সাধারণ মানুষ যেটা মনে করি যে কোনো ধরনের স্মৃতিভ্রম বা ডিমেনশিয়া মাত্রই সেটা অ্যালঝেইমার রোগ কিনা। স্যার, এই বিষয়টা নিয়ে শুরুতে আপনি কি বলবেন? ডিমেনশিয়ার বাংলা অর্থ হলো স্মৃতিভ্রম। তো ডিমেনশিয়ার মূল কারণটি কি? বাংলাদেশে এবং বিশ্বব্যাপী এটা গবেষণা দ্বারা প্রমাণিত যে ডিমেনশিয়ার প্রধান কারণটি হলো অ্যালঝেইমার ডিজিজ। এই জন্য এবারের প্রতিপাদ্য বিষয় হলো নো ডিমেনশিয়া নো অ্যালঝেইমার, অর্থাৎ ডিমেনশিয়াকে জানতে হলে অ্যালঝেইমারকে জানুন। আমরা মেডিকেল রিসার্চ থেকে যে তথ্যটি পেয়ে থাকি সেটি হলো যে সারা বিশ্বে ডিমেনশিয়ার 80% কারণ হলো অ্যালঝেইমার ডিজিজ, আর 20% কাজ হলো অন্যান্য কিছু কারণ আছে, যেমন স্ট্রোক, টিউমার, হেড ইনজুরি বা আদার্স কিছু কারণ আছে, সেগুলো কারণে। তাহলে মূল কারণটি কি? মূল কারণ হলো স্মৃতির ভ্রংশ বা ডিমেনশিয়ার মূল কারণ হলো অ্যালঝেইমার ডিজিজ। আচ্ছা, মানে স্মৃতিভ্রম হওয়ার পিছনে যদি অনেকগুলো কারণ থেকে থাকে তাহলে অ্যালঝেইমার ডিজিজটি হচ্ছে মানে সবচেয়ে বেশি পরিমাণে এই রোগটির কারণে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম হয়ে থাকে, আমরা সহজ করে যদি বলি। আচ্ছা, অন্যান্য কারণও আছে। তো আমরা আজকে স্যার মূলত অ্যালঝেইমার নিয়েই কথা বলবো। আমরা যেটা ধারণা করে থাকি যে বয়স্ক যারা বা বয়সের সাথে সাথে অ্যালঝেইমার রোগের প্রভাব বা বিস্তারটা বেশি হয়ে থাকে, স্যার এই ধারণাটা কতটুকু সত্য? এটি পুরোপুরি সত্য যে অ্যালঝেইমার ডিজিজটা পুরোপুরি বয়সের সঙ্গে সম্পৃক্ত। সাধারণত 60 বছর বা তার বেশি বয়স্ক লোকদের এ রোগটি হয়, 65-র পরে আরও বেশি হয়, 60-এর নিচে খুবই কম হয়, তখন আমরা সেগুলোকে বলি ইয়াং অনসেট ডিমেনশিয়া। সুতরাং বয়সের সঙ্গে এটি সম্পৃক্ত, এই জন্য বয়স্ক লোকদেরই এটা হয়, এটাই বলা হয়ে থাকে। আচ্ছা, তো বয়সের সাথে এটার একদমই সম্পর্ক আছে। আচ্ছা স্যার, অ্যালঝেইমার হলে সাধারণত কি কি ধরনের লক্ষণ প্রকাশিত হয়? অ্যালঝেইমার হলে যেটা হয় যে স্মৃতিগুলো লোপ পেতে থাকে। আমাদের যে ব্রেনের স্মৃতি ধরার ক্ষমতা, ধরে রাখার ক্ষমতা, সেই স্মৃতি ধরে রাখার ক্ষমতাটা কমে যায়, ফলে কথা মনে রাখে না, মনে রাখতে পারে না। কি ধরনের? আমি যদি উদাহরণ দিয়ে বলতে চাই তাহলে এরকমভাবে বলতে হয় যে ডিমেনশিয়া আক্রান্ত রোগীরা স্বাভাবিক কাজকর্ম করার পরে উনি সেটা ভুলে যান, বলবেন যে আমি করি নাই। যেমন অনেক সময় রোগীরা এরকম বলে থাকে আমি ভাত খেয়েছি, ওনাকে ভাত খাওয়ানো হয়ে গেছে, একটু পরে 10 মিনিট 15 মিনিট পরে বলবে তোমরা তো আমাকে ভাত দাও নাই, আমি তো ভাত খাই নাই। রোগীরা নামাজ পড়ার 15 মিনিট 20 মিনিট পরে আবার বলবে যে আমি তো নামাজ পড়ি নাই, আমাকে যাই নামাজ দাও, টুপি দাও, আমি নামাজ পড়ি। এই কমন জিনিসগুলো হয়। কোনো একটি জিনিস কোথাও রেখেছে, টাকা রেখে গেছে, উনি ভুলে যায়, মানে সাধারণ কথাগুলো ভুলে যায়, এটি হলো প্রধান লক্ষণ। এর সঙ্গে অসুখ যখন বাড়তে থাকে তখন এই ভুলে যাওয়ার পাশাপাশি আরও কতগুলো উপসর্গ দেখা দেয়। সেগুলো কি? যেমন অসংলগ্ন কথা বলে। অসংলগ্ন কথা কী ধরনের? যেহেতু ওনার স্মৃতি ধরে রাখার ক্ষমতাটা চলে যায়, ওনার নিজের বাড়িটাকে উনি চিনতে পারে না যে এটা তার নিজের বাড়ি। উনি বলে যে আমি চলে যাব, আমি আমার বাড়ি চলে যাব, অথচ উনি ওনার নিজের বাড়িতেই আছেন। উনি ওনার পরিচিত লোকদেরকেও ভুলে যাওয়া শুরু করে। দেখা যাবে যে ছেলেকে বলছে চাচা, চাচাকে বলছে ছেলে,
এই ঘটনাগুলো হলো, তার মানে অসংলগ্ন কথা বলতে থাকে। অনেক সময় হেলুসিনেশন নামে একটা কথা আছে, যে কোনো জিনিসের অস্তিত্ব নেই কিন্তু সেটি উনি দেখতে থাকেন। হয়তো বলবে যে ওখানে অনেকগুলো বিড়াল দেখা যাচ্ছে, ওখানে সাপ দেখা যাচ্ছে, মানে একটা ভিজুয়াল ভিজুয়াল হেলুসিনেশন, যেটা যে বাসায় চোর ঢুকেছে তোমরা দেখতেছো না কেন। এমনও রুগী আছে যে ডিমেনশিয়ার আক্রান্ত রুগী লাঠি নিয়ে দরজায় পেটানো শুরু করছে, যে বাসায় চোর ঢুকছে তোমরা কেউ দেখতেছো না, আমাকে একাই চোর খেদাতে হচ্ছে। এই ঘটনাগুলো ডিমেনশিয়া রুগীদের হয়ে থাকে। আচ্ছা, আপনাদের কাছে নিশ্চয়ই এই ধরনের রোগীরা যখন প্রতিনিয়ত আসে, আপনারা তাদের কেসটা যখন স্টাডি করেন, এই কারণগুলো বা এই ধরনের লক্ষণগুলো আপনারা দেখে থাকেন। আচ্ছা, তার মানে পরিবারে যদি একজন বয়স্ক বা একজন প্রবীণ সদস্য থাকেন, তখন পরিবারের যে অন্যান্য সদস্যরা আছেন তাদের এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। 100%, মানে ডাক্তারের চেয়ে এখানে পরিবারের লোকজনদের ভূমিকা অত্যন্ত বেশি। ডাক্তার শুধু তাদেরকে কাউন্সেলিং করবে, কিছু ঔষধ দিবে, কিন্তু এই রুগীদের নার্সিং অর্থাৎ কেয়ার গিভারদের যারা যত্ন নেবে তাদের ভূমিকা ডাক্তারদের চেয়েও অনেক বেশি। কেন? আমরা ডাক্তাররা চিকিৎসা লিখে দেই, ঔষধ লিখে দেই, কিন্তু ডিমেনশিয়া আক্রান্ত রুগীরা ঔষধটি কখন খেতে হবে সেটিও ওনারা ভুলে যান, ঔষধটা খেতে পারেন না, অথবা একই ঔষধ পরিমাণের চেয়ে বেশি খেয়ে ফেলেন। যেহেতু মনে নাই, উনি কিছুক্ষণ আগে খেয়েছেন, পরে আবার একটি খেয়ে ফেলেন, এই ঘটনাগুলো ঘটে। সেজন্য বলা হয় যে ডিমেনশিয়া আক্রান্ত রুগীদের পরিবারের সদস্যদের অত্যন্ত যত্নশীল হতে হয়। সেই যত্নশীলটা যেমন ঔষধ খাওয়ানোর ব্যাপারে, তেমনি খাওয়া দাওয়ার ব্যাপারে, পোশাক পরিচ্ছদের ব্যাপারে, দৈনন্দিন যে কাজকর্মগুলো আছে এগুলো প্রতিটার ক্ষেত্রে পরিবারের সদস্যদের ভূমিকা রাখতে হয়, যেন ওনারা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। না হলে প্রতিটা ক্ষেত্রে ওনারা ভুল করার সম্ভাবনা থাকে। আসলে এই ব্যক্তিটার নিয়ন্ত্রণ কিন্তু তার নিজের হাতে নেই। তিনি কিন্তু জানছেন না যে তিনি কি করছেন, বা তিনি আগ মুহূর্তে কি করলেন সেটা কিন্তু উনি ভুলে যাচ্ছেন। সেক্ষেত্রে স্যার আমি যেটা বলবো যে আমাদের পরিবারে প্রায় প্রতিটা পরিবারেই বয়স্ক সদস্য আছেন যারা 60 বা 70 মানুষ আছেন। তাদের মধ্যে যদি এই ধরনের লক্ষণগুলো প্রকাশিত হয়, ভুলে যাওয়া বা ছোট ছোট ঘটনাগুলো তারা মনে করতে পারছেন না, তখন পরিবারের সদস্যদের আসলে কি করণীয়? খুব সুন্দর একটি প্রশ্ন এনেছেন। আমরা এই ব্যাপারটাতে গুরুত্ব দিতে চাচ্ছি নিউরোলজিস্টরা, যে অ্যাওয়ারনেসের ব্যাপারটা, সচেতনতা, সাধারণ জনগণের মধ্যে আমরা এই মেসেজটি দিতে চাই যে আমাদের গ্রাম বাংলায় এমনকি শহরেও পরিবারে যদি কোনো বয়স্ক ব্যক্তি ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয়, অনেকেই আমরা এটা ধরে নেই এটা বয়স হলে হয়, অনেকেরই একটু আধটু হয়, এটা এমন কোনো ব্যাপার না, মানে গুরুত্বের সঙ্গে নেওয়া হয় না। এইটা কিন্তু একটা আমাদের ভুল ধারণা আছে। আমরা এই ভুল ধারণাটাকেই ভাঙতে চাচ্ছি, যে যদি পরিবারের বয়স্ক কোনো পুরুষ বা মহিলার এ ধরনের লক্ষণ মনে হয় যে উনি বাজারে গিয়ে কখনো কখনো বাজারটা ঠিকভাবে করছেন না, জিনিস যা কিনতে দেওয়া হয়েছিল উনি কম এনেছেন অথবা বেশি এনেছেন, অথবা দৈনন্দিন কর্মকাণ্ডগুলো ভুলে যাচ্ছেন, তাহলে সন্দেহ করতে হবে যে ওনার ডিমেনশিয়া বা অ্যালজাইমার ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে, ওনাকে নিউরোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে। নিউরোলজিস্ট তখন এটা অ্যাসিস করার কতগুলো টুলস আছে, সেই অ্যাসিসমেন্টটা নিউরোলজিস্টরা পারেন। উনি ওই প্রশ্নগুলো করলেই সেই আনসারের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি যে উনি ডিমেনশিয়াতে আক্রান্ত হয়েছেন কিনা। যখন ডিমেনশিয়াতে আক্রান্ত হন তখন তার চিকিৎসা শুরু করতে হবে। এর পাশাপাশি কি আপনারা কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশনের মাধ্যমে নিশ্চিত হন? কিছু কিছু ক্ষেত্রে আমরা পরীক্ষা নিরীক্ষা করি, রুটিন কিছু টেস্ট আছে। যেমন অ্যালজাইমার হলে যেটা হয় যে ব্রেনের কিছু অংশ শুকায় যায়, আমরা ডিজেনারেশন বলি, বা আরও স্পেসিফিক যদি বলতে চাই তাহলে কর্টিক্যাল অ্যাট্রোপি হয়ে যায়। সেইটা দেখার জন্য অনেক সময় আমরা সিটি স্ক্যান বা এমআরআই করি, এইটা একটি পরীক্ষা। আবার সেকেন্ডারি কোনো কারণে হয়েছে কিনা সেটা দেখার জন্য এমআরআই করা হয়, যেমন টিউমারের কারণে হয়, আমরা রুগী পাই, কিন্তু রুগী আসছে বয়স্ক, উনি স্মৃতিশক্তি তার কমে যাচ্ছে, 2-3টা রুগী আমিই পেয়েছি যে এমআরআই করার পরে দেখা গেছে তার আসলে টিউমার, একটা সেকেন্ডারি কারণ আছে, সুতরাং তার ট্রিটমেন্ট লাইনটা তখন অন্য দিকে চলে যাবে আর কি। তাহলে একটা চিকিৎসা হলো যে একটা পরীক্ষা হলো সিটি স্ক্যান অথবা এমআরআই। আর ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য অনেক সময় ডিমেনশিয়া হয়, এই ভিটামিন B12 করি। অনেক সময় থাইরয়েড
হরমোনের কারণে, হাইপোথাইরয়েডিজমের কারণেও হয়, সেই কারণগুলো আমরা করি। কিছু কিছু ক্ষেত্রে আমরা ইনফেকশন আছে কিনা সেটা দেখার জন্য রক্ত পরীক্ষা, সিবিসি টেস্টটা করি। আর অ্যালঝেইমারের কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যে যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন বা রক্তে চর্বির মাত্রা বেশি, তাদের আবার এই অ্যালঝেইমার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, ঝুঁকিটা বেশি থাকে। সেই ক্ষেত্রে এই হাইপারটেনশন, ডায়াবেটিস এবং রক্তের চর্বি সংক্রান্ত কিছু পরীক্ষা আমরা করে থাকি অনেক সময়, মানে আদার কোমরবিডিটি গুলো আছে কিনা এবং সেটা আসলে কতটুকু নিয়ন্ত্রিত, কারণ আমরা জানি যে অনিয়ন্ত্রিত ক্ষেত্রে এই ঝুঁকিটা আরো বেশি বেড়ে যায়। আচ্ছা, আপনি খুব সুন্দর করে বললেন যে আপনারা অ্যাওয়ারনেস নিয়েই কাজ করতে চান, এবং এই যে আমরা যে দিবস উদযাপন করছি বা করব, সেটার কিন্তু উদ্দেশ্যই হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করা। তো মানুষকে স্যার আগে বুঝতে হবে বা তাদেরকে কনভিন্স করতে হবে যে চিকিৎসার মাধ্যমে অ্যালঝেইমার রোগটিকে পুরোপুরি মানে কিওর না করতে পারলেও নিয়ন্ত্রণে রাখা যায়। স্যার, চিকিৎসা পদ্ধতি বর্তমানে বাংলাদেশে আপনারা কি ধরনের আধুনিক চিকিৎসা দিচ্ছেন? অ্যালঝেইমার ডিজিজে যেটা হয় যে এর প্যাথোলজিটা বুঝতে হবে, যে কি কারণে অ্যালঝেইমারটা হচ্ছে, তাহলে চিকিৎসাটা বোঝা সহজ হবে। যে ব্রেনে স্মৃতি ধরে রাখার যে জায়গাগুলো, সেগুলো ডিজেনারেশন হয়, নিউরনগুলো, স্নায়ুকোষগুলো নিউরন হয়ে যায়, নিউরনগুলো শুকায়া যায়। তো তখন কিছু কেমিক্যাল আমাদের কমে যায় ব্রেনের ভিতরে, যে নিউরো ট্রান্সমিটার বলি আমরা, বিশেষ করে অ্যাসিটাইল কলিন নামক নিউরো ট্রান্সমিটার কমে যায়। তাহলে সেই নিউরো ট্রান্সমিটারগুলো আমাদের ঔষধের মাধ্যমে দিতে হবে, যেন ব্রেনটা সতেজ থাকে। সেই ধরনের কিছু ঔষধ বাংলাদেশে এসেছে, এটা সারা বিশ্বে যেমন আছে বাংলাদেশেও অ্যাভেলেবল, যেমন রিভাস্টিমিন, ম্যামান্টিডিন, ডোনেপেজিল, এই ধরনের কিছু ঔষধ আছে। এই ঔষধগুলো দিয়েই আমরা চিকিৎসা করে থাকি। পাশাপাশি ওনার যদি অন্য উপসর্গগুলো থাকে, যেমন ওই যে ভিজুয়াল হেলুসিনেশন অথবা ইররেলিভেন্ট স্পিচ, মানে অসংলগ্ন কথা বলা, সেগুলোর ক্ষেত্রে আমরা কিছু এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ঔষধ, যেমন কুইটাপাইন নামে ঔষধ আছে, রিসপেরিডিন আছে, এই ঔষধগুলো আমরা ব্যবহার করে থাকি এবং ভালো রেজাল্ট পাই আমরা। এবং এই ওষুধগুলো কি রোগীকে সারা জীবন সেবন করতে হয়? হ্যাঁ, এটা যেহেতু একটু নিউরো ডিজেনারেটিভ অসুখ, মানে কিওর হবে না, ডায়াবেটিসের মতো। ডায়াবেটিস যেমন কিওর হয় না, ডায়াবেটিস হয়ে গেলে ঔষধ সারা জীবন খেতে হবে, খেলে ভালো থাকে। এই অসুখটাও, এই অ্যালঝেইমার বা ডিমেনশিয়া অসুখটিও সেরকম, যে অসুখ যদি হয়ে যায় তাহলে সেটা কিওর হবে না, কিন্তু ঔষধ দিলে রোগীটা অনেকটাই, 100% না হলে অনেকটাই সুস্থ রাখা সম্ভব। এবং তিনি কি তখন তার স্বাভাবিক জীবনের যে কাজকর্মগুলো তিনি যখন ইয়াং অবস্থায় যেভাবে করতেন, তিনি কি তখন সেভাবে করতে সক্ষম হন? যদি মাইল্ড হয়, ডিমেনশিয়া রোগেরও কতগুলো স্টেজ আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, অর্থাৎ মৃদু, মধ্যম, উচ্চমাত্রা ডিমেনশিয়া, যদি এভাবে আমরা ভাগ করি। যদি মাইল্ড হয় তাহলে ঔষধ দিলে দেখা যায় একদম স্বাভাবিক কাজকর্ম করতে পারে। মডারেট টু সিভিয়ার, মানে মধ্যম মাত্রা বা অতিমাত্রা ডিমেনশিয়া যদি হয়, তাহলে 100% স্বাভাবিকে আসে না, কিন্তু 70%, 60% স্বাভাবিক হয়ে যায়। আচ্ছা, তা সেটা আসলে রোগীর যে কন্ডিশন, সেটার উপর আপনারা নিশ্চয়ই সেটা অ্যাসেস করে তারপর নির্ধারণ করেন যে রোগীকে কিভাবে চিকিৎসাটা দিবেন। তো এখন যদি একটু আপনার কাছে জানতে চাই যে এখন আমাদের বাংলাদেশের যে সিনারিও, আমরা মানুষ এখন আগের চেয়ে অনেকটাই সচেতন, বিভিন্নভাবে তথ্য প্রবাহিত হচ্ছে মানুষের কাছে, মানুষ কিন্তু জানতে পারছে, এবং আগের চাইতে কি চিত্রটা কিছুটা পাল্টেছে? মানে মানুষ কি এখন আপনাদের কাছে আসছে সঠিক সময়ে? খুবই পাল্টেছে। এখন তো মানুষের সচেতনতা যেমন বেড়েছে, হেলথ রিলেটেড অ্যাক্টিভিটিজের কারণে মানুষের গড়ায়ু তো বেড়ে গেছে, বাংলাদেশে অনেক বেড়েছে। ফলে এই অতি বয়সজনিত যে রোগগুলো, সেগুলোর পরিমাণও বেড়ে গেছে। তো আগে যেটা হতো যে এ ধরনের রোগীরা আমাদের কাছে আসতেই চাইতো না, কিন্তু বিভিন্ন মিডিয়াতে, পত্র পত্রিকায় লেখালেখির ফলে, ডাক্তারদের প্রচারের ফলে এখন সাধারণ লোকজনের মধ্যে থেকে রোগী আসে, আমাদের কাছে আসে, হসপিটালেও আসে, চেম্বারেও আসে, সব জায়গায় আসে। মানে তারা চিকিৎসা নিতে হবে এই প্রয়োজনীয়তাটা তারা বুঝতে পারছে। আপনার সাথে আমি আরো অনেক কিছু জানতে পারবো ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি ডিমেনশিয়াকে জানুন, অ্যালঝেইমার্সকে জানুন এই বিষয়টি নিয়ে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আহসান হাবিব, ইউনিট হেড নিউরোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, বিরতিতে যাবার আগে আমি পাবলিক অ্যাওয়ারনেস নিয়ে বলছিলাম। তো আমাদের দেশের যে প্রেক্ষাপট বা আমাদের যে সোশ্যাল যে সিনারিও, সেখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই ধরনের ডিজিজগুলোকে অনেকটাই কিছু সোশ্যাল ট্যাবু বা কিছু স্টিগমা দিয়ে সংজ্ঞায়িত করা হয়। বিশেষ করে আমি যদি একটু রুরাল অঞ্চলগুলোর কথা বলি, যেখানে এখনও মানুষ পুরোপুরিভাবে সচেতন না, তারা হয়তো এই ধরনের স্মৃতিভ্রম, অ্যালঝেইমার ডিজিজকে পাগলামি বলে সংজ্ঞায়িত করে বা বিভিন্ন ধরনের সোশ্যাল যে ট্যাবুগুলো আছে সেভাবে সংজ্ঞায়িত করে। এই বিষয়টা নিয়ে স্যার আপনি কি বলবেন? এটা একটি ভালো প্রসঙ্গ এনেছেন যে পাগলামোর বিষয়টা। এটা আগে বেশি ছিল যে ডিমেনশিয়া আক্রান্ত রোগীরা বা অ্যালঝাইমার ডিজিজে আক্রান্ত রোগীরা স্মৃতিশক্তি যেমন কমতে থাকে তাদের, পাশাপাশি ওই যে কিছুটা যখন অসংলগ্ন কথা বলে বা ভিজুয়াল হেলুসিনেশন হয় এবং কিছু কিছু ক্ষেত্রে সাইকোসিসও হয়, এটাও সত্য কিছু কিছু ক্ষেত্রে, তখন ধরে নেওয়া হয় যে উনি বোধহয় পাগল হয়ে গেছেন। এবং আগে এই প্রবণতাটা ছিল যে তাদেরকে মেন্টাল হসপিটালে ভর্তি করা হতো বা মেন্টাল ডিজিজ যারা ট্রিটমেন্ট করে শুধু তাদের কাছে নিয়ে যাওয়া হতো। আমার নিজের পরিচিত লোকজনের মধ্যেই অনেক আছে যেটা 30-40 বছর আগে বা আরও আগে ঘটতো, যে তাদেরকে পাবনা হসপিটালেও নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাগুলো ঘটতো আগে। ইদানিং স্বাস্থ্য সচেতনতা বাড়ার কারণে এই হারটা অনেক কমে গেছে। এখন সাধারণ লোকজনও বোঝেন যে যখন পরিবারের একজন সিনিয়র সদস্য কথাবার্তা ভুলে যান, তখন তার ডিমেনশিয়া বা নিউরোলজিক্যাল কোনো অসুখ হয়েছে এইটুক তারা বোঝেন, এবং তারা হয় নিউরোলজিস্ট অথবা মেডিসিন বিশেষজ্ঞের কাছে আসেন এবং রোগটি খুব সহজেই ধরা পড়ে। এবং এটার চিকিৎসা মানসিক ডাক্তারের কাছে গেলেও যেমন পান, তারাও কিন্তু ডিমেনশিয়ার চিকিৎসা করেন। নিউরোলজিস্টরাও পারেন, মেডিসিন বিশেষজ্ঞও পারেন। ফলে ডাক্তারের কাছে যেহেতু আসতেছে, ফলে চিকিৎসাটা আগের চেয়ে ভালো এনশিওর হচ্ছে, আগের চেয়ে ভালো হচ্ছে। এখনো কিন্তু আমাদের আছে কম, কিন্তু ধীরে ধীরে কমে আসছে। এখনো কিন্তু আমাদের গ্রামে গঞ্জে কবিরাজি চিকিৎসা সহ বিভিন্ন ধরনের গ্রামীণ পন্থায় এই ধরনের রোগীদেরকে কিন্তু ডিল করা হয়। এমন কিছু বিক্ষিপ্ত কিছু চিত্রও কিন্তু আমরা স্যার দেখতে পাই। খুব আছে বিক্ষিপ্ত চিত্র। যদি বলি সেটা আমি শুধু ডিমেনশিয়ার ক্ষেত্রে না, এটি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেই আমি বলি। আমরা যেহেতু বিভিন্ন সায়েন্টিফিক অর্গানাইজেশনের সঙ্গে জড়িত, অসংখ্য সেমিনারে আমরা বাইরেও গিয়েছি, বাংলাদেশের রুট লেভেলে কাজ করার অভিজ্ঞতা আমাদের আছে। বাংলাদেশের একটা কমন চিত্র হলো যে কোনো অসুখ হলে একটু কবিরাজ বা ফকির এদের কাছে যাওয়ার টেন্ডেন্সিটা এখনও আছে, কিছুটা হলেও আছে সব ডিজিজেই। এই যেমন আমাদের এপিলেপসিতে আছে, স্ট্রোকে আছে। স্ট্রোকের রুগীকে আমরা এমনও পেয়েছি নাপিত দিয়ে ঝাড়াচ্ছে, এই যুগেও দুই একটা পেয়েছে, কিন্তু সেটার সংখ্যাটা কমে গেছে। এই অ্যালঝাইমার নিয়েও তেমনি, যে এই সোশ্যাল ট্যাবু বা কুসংস্কার যেটি বলি, সেটি আগের চেয়ে অনেক কমে গেছে। কিছুটা আছে যে কবিরাজি বা ফকিরের কাছে যাওয়ার প্রবণতা আছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে, কিন্তু কমে গেছে সেটা। এটা একটা সুখের বিষয় যে আমরা মিডিয়ার মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি মানুষকে সচেতন করতে, এবং আপনারা আপনাদের যে সোসাইটি আছে তার মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন। স্যার, এই বছর যে পালিত হবে বিশ্ব অ্যালঝেইমার দিবস, সেই দিবসটিকে কেন্দ্র করে বাংলাদেশে আপনারা কি কি ধরনের কার্যক্রম করেছেন? আমরা নিউরোলজিস্টরা এবারে যেটা করছি যে বিভিন্ন ইনস্টিটিউটে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এবং আদার যে বড় মেডিকেল কলেজগুলোতে আছে, সেখানে অ্যালঝাইমার ডিজিজ বা ডিমেনশিয়া সচেতনতার জন্য আমরা র্যালি করছি। এটি থাকবে। জুনিয়র ডক্টরদের মধ্যে এটা সম্পর্কে সায়েন্টিফিক জিনিসগুলো ভালোভাবে বোঝানোর জন্য সিএমই যেটা আমরা করি সেগুলো করছি আমরা। আর এই যে মিডিয়াতে যেটা প্রচারের আমরা উদ্যোগের সঙ্গে আমরা সহযোগী হয়েছি আপনাদের সহযোগিতা, সেটাও চালায় যাওয়া হচ্ছে। বাংলাদেশের কোনো এক প্রান্তে একজন যদি কেউ বুঝতে পারেন যে তার পরিবারের একজন সদস্য স্মৃতিভ্রম হয়েছে, তাকে কি ঢাকায় নিয়ে আসতে হবে বা তাকে কি জেলা শহরেই নিয়ে যেতে হবে? মানে চিকিৎসার জন্য আসলে মানুষ কোথায় যাবে? ঢাকাতে এখন আর আসার দরকার নেই, কারণ এতটুক বাংলাদেশ আমরা এগিয়েছি যে এখন
বড় ডিস্ট্রিক্ট যেগুলো, সেই পুরনো 19টা ডিস্ট্রিক্ট, এখানে সবগুলোতে নিউরোলজিস্ট আছে এখন। এটা সম্ভব হয়েছে আমাদের পক্ষে। এটা তো অবশ্যই সবারই সহযোগিতা আছে। প্লাস ছোট ছোট কিছু ডিস্ট্রিক্ট যেখানে মেডিকেল কলেজ আছে, সেই মেডিকেল কলেজের বেশিরভাগগুলোতে কিন্তু এখন নিউরোলজিস্ট আছে। কাজে ঢাকা আসার দরকার নেই, অ্যাটলিস্ট জেলা শহরে আসতে হবে। থানা লেভেলে এখনও নিউরোলজিস্ট আসলে অ্যাভেলেবল নাই, এতটা আমরা পৌঁছাতে পারিনি। এটা বিশ্বব্যাপীও হয়নি যে একদম রিমিট লেভেলে আমরা বিশ্বের অন্যান্য দেশেরও খবর রাখি, উন্নত বিশ্বেরও খবর রাখি, একবারে রিমোট এরিয়ায় নিউরোলজিস্ট যায় নাই। কিন্তু ছোট ছোট শহরগুলোতে নিউরোলজিস্ট আছে, সেটি বাংলাদেশেও আছে। আচ্ছা স্যার, যদি সঠিক সময়ে এই রোগটাকে চিকিৎসা করা না হয় তাহলে কি কি ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে? খুবই ভালো একটা জিনিসের অবতারণা করেছেন যে ঠিক সময়ে চিকিৎসা না করলে যেটা হয় যে লাস্ট স্টেজে রোগীদের এই যে ইররেলিভেন্স পিসের অসংলগ্ন কথার পরিমাণ অত্যন্ত বেড়ে যায়, সাইকোসিসের পরিমাণ বেড়ে যায়, ভিজুয়াল হেলুসিনেশনের পরিমাণ বেড়ে যায়। এইগুলো নিয়ে একজন জীবন অতিষ্ঠ করে তোলে। একজন লোক বাড়ির ভিতরে যদি সারাক্ষণ বলে যে ওখানে একটা চোর দেখা যাচ্ছে, ওখানে একটা বিড়াল দেখা যাচ্ছে, তোমরা কেন তাড়াচ্ছ না, আর সারাক্ষণ যদি বলে যে এই কাজটা হয়েছে, বোনকে বলতেছে চাচি, ভাইকে বলতেছে দাদা, একটু অস্বস্তিতে পড়ে যায়। এক, দুই হলো যে অ্যাডভান্স স্টেজে গিয়ে যেটি হয়, রোগী কিন্তু ঢোক গিলার ক্ষমতাও কমতে থাকে, খাওয়া দাওয়ার শক্তি কমতে থাকে, চলাফেরার শক্তি কমতে থাকে, এমনকি রোগী শয্যাশায়ী হয়ে যায়। এবং যখন ঢোক গিলার ক্ষমতা না থাকে তখন এই রোগীগুলোরই অ্যাসপিরেশন হয়ে যায়, এবং এই অ্যাসপিরেশন নিউমোনিয়াতেই আলটিমেটলি রোগীগুলো কিন্তু মারা যায়। কাজে সেই স্টেজ পর্যন্ত না নিয়ে যাওয়াই ভালো, এই জন্য চিকিৎসার দরকার আছে। কনসিকোয়েন্সটা খুবই খারাপ, কনসিকোয়েন্সটা খারাপ। আচ্ছা স্যার, পরিবারে যদি একজন অ্যালঝেইমার রোগী থাকেন, তার ক্ষেত্রে তিনি ডায়াগনোজড অ্যালঝেইমার পেশেন্ট, তার ক্ষেত্রে কি কি ধরনের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়? বাড়তি সতর্কতাগুলোর মধ্যে আমি আগেও বলেছি, সেগুলো রিপিট করলে হবে যে সময় মতো তাকে ঔষধ খাওয়াতে হবে, এইটি একটি। ঔষধের হেরফের করা যাবে না। তার খাবারগুলো, নিউট্রিশনটা সময় মতো দিতে হবে, না খাইলে রোগী আরও দুর্বল হয়ে যাবে। তার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যে ব্যাপারগুলো, পোশাক আশাক পরার বিষয়গুলো, এগুলো নজর দিতে হবে। এই কয়েকটা জিনিসে সবচেয়ে বেশি জোর দিতে হবে। আসলে একজন জেরিয়াট্রিক পেশেন্টের সামগ্রিকভাবেই একটা স্পেশাল কেয়ার বা একটা স্পেশাল নার্সিং এর প্রয়োজন হয়, সেটা আসলে যে কোনো ডিজিজের ক্ষেত্রেই, তার যে ডিজিজই থাকুক না কেন। এখন একটু আমরা জানতে চাই যে এই যে অ্যালঝেইমার রোগ নিয়ে আমরা এত কথা বলছি এবং বয়সের সাথে এর রিস্কটা বেশি বেড়ে যায়, এই রোগটাকে কি স্যার প্রতিরোধ করা সম্ভব? 100% প্রতিরোধ করা তো যাবে না, তবে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে, সেগুলো যদি আমরা নিয়ন্ত্রণে নিতে পারি তাহলে এগুলোর ঝুঁকি কিছুটা হলেও কমে যায়। কি ধরনের? যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, রক্তে চর্বির মাত্রা, অবেসিটি, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি কায়িক পরিশ্রম না করার অভ্যাস, এই জিনিসগুলো। আরেকটি আছে অ্যালকোহল, যেটি আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই কম। তারপর স্মোকিং, ধূমপান করা। এই জিনিসগুলো যদি পরিহার করা যায় বা নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে অ্যালঝেইমারের ঝুঁকিটা কিছুটা হলেও কম থাকে। কাজে এগুলোর ব্যাপারে আমাদের সচেতন থাকা দরকার। এই যে মডিফায়েবল যে ব্যাপারগুলো আমাদের লাইফস্টাইলে, সেই ব্যাপারগুলোকে মডিফাই করাটাকে আপনি জোরদার করছেন। আচ্ছা স্যার, আমরা এখন একটু জানতে চাই যে ডিমেনশিয়ার অন্যতম একটা কারণ অ্যালঝেইমার। অ্যালঝেইমার ছাড়াও আরও অন্যান্য কারণ আছে বলে আপনি শুরুতেই উল্লেখ করেছিলেন যে 20% কারণ থাকে যে তার কোনো সেকেন্ডারি ডিজিজ আছে কিনা। স্যার, আমরা সেই কারণগুলো সম্পর্কে একটু জানতে চাই। সেই কারণের মধ্যে অন্যতম একটি হলো যে ভাস্কুলার কজ। ভাস্কুলার কজকে দুই ভাগে ভাগ করি আমরা, একটা হলো মাল্টিপল ইনফ্যাক্ট ডিমেনশিয়া, আর একটা হলো স্ট্রোক। আমরা জানি যে বয়স্ক লোকদের স্ট্রোক বেশি হয়, তো স্ট্রোক হলে স্ট্রোক পরবর্তী সময়ে ডিমেনশিয়া কোনো কোনো রোগীর হয়। আবার মাল্টি ইনফ্যাক্ট ডিমেনশিয়া নামে একটা কথা আছে, যেটি ছোট ছোট স্ট্রোক হতেই থাকে ব্রেনের ভিতরে, আমরা বুঝতেও পারি না, তাদের আবার পরবর্তীতে ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এটি তাহলে অ্যালঝেইমারের পরবর্তী নেক্সট কজ হলো স্ট্রোক বা ভাস্কুলার কজ। এছাড়া যদি হেড ইনজুরি হয়, যদি টিউমার হয়, এগুলোর কারণে ডিমেনশিয়া হতে পারে। যদি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়, হাইপোথাইরয়েডের থেকে হতে পারে।
এমনকি কিছু কিছু ক্ষেত্রে ব্রেন ইনফেকশন থেকে যায়, অনেকের একবার টিউবারকুলোসিস হয়েছিল, ব্রেনে টিউবারকুলোমা হয়েছে, তাদেরও অনেক সময় ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এগুলোই হলো সেকেন্ডারি কজ। স্যার, এই যে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম যেটাকে বলা হচ্ছে, যে আমরা যদি বলি যে মেডিকেল টার্মে যদি বলি যে কিভাবে আসলে বোঝা যাবে যে কারো ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম হয়েছে? আচ্ছা, যদি কোনো লোক স্বাভাবিক কাজকর্ম করতে করতে দেখা যাচ্ছে যে গত কিছুদিন যাবৎ উনি কথা মনে রাখতে পারছেন না, বাজার করতে গেলে ঠিকভাবে বাজারগুলো করে আসতে পারছেন না, অথবা বাজারে গিয়ে উনি এসে বলছে আজকে আমি বাড়ি ফেরার রাস্তাটা ঠিকভাবে চিনতেছিলাম না, আমি রাস্তা ভুলে গিয়েছিলাম, বা হিসাব নিকাশ করতে দেখা যাচ্ছে যে উনি হিসাব আগের মতো করতে পারছেন না, তারপরে তারিখ মনে রাখা, মাস মনে রাখা, দিন মনে রাখা, এই ব্যাপারগুলো আগের মতো উনি মনে রাখতে পারছেন না, এই জিনিসগুলো পরিবারের কোনো সদস্যের যদি নোটিশ করা যায় তাহলে সন্দেহ করতে হবে যে হ্যাঁ, ওনার ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা আছে, ওনাকে নিউরোলজিস্ট দ্বারা অ্যাসেস করাতে হবে। স্যার, কম বেশি মেমোরি লস বা আমরা যেটা বলি যে শর্ট টার্ম মেমোরি লস, এটা কিন্তু আমাদের প্রতিনিয়তই চলার পথে অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। তা আসলে আমরা কখন হব যে হ্যাঁ, এটা আসলে খুবই সিরিয়াস একটা ইস্যু, এটাকে অ্যাড্রেস করা উচিত এবং আমার অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? মানে এটা কি অল্প বয়সীদের ক্ষেত্রে কোনোভাবে কি এটা সিগনিফিক্যান্ট কিনা? ভেরি গুড কোশ্চেন। এবং এই কথাটা শোনার পরে অনেকেই ভাববে যে, বিশেষ করে ইয়াংরা, ছাত্ররা ভাববে যে আমার তো মনে থাকে না, এবং আমরা এগুলো রুগীও পাই যে আমি টাকা এক জায়গায় রেখেছিলাম বা আমি চাবিটা এক জায়গায় রেখেছিলাম, তাহলে তো মনে ছিল না। তাহলে কি আমিও ডিমেনশিয়াতে ভুগছি বা অ্যালজাইমারে ভুগছি? সরাসরি উত্তর না। কেন না? তাহলে কেন ভুলে যাচ্ছে ইয়াংরা ভুলে যাওয়ার কারণ হলো ডিউ টু ওভারলোড অফ ওয়ার্ক, অথবা ওভারলোড অফ স্ট্রেস বা অ্যাংজাইটি বা আনকনশাস মাইন্ড। এই তিনটা কারণেই ভুলে যায়। যে কোথাও রাখছে, সচেতনভাবে মনে রাখে নাই, খেয়াল ছিল না, এটা একটা স্বাভাবিক বিষয় যে ঠিকভাবে খেয়াল রাখে নাই, অথবা অতিরিক্ত কাজের চাপে আছে বা অ্যাংজাইটিতে আছে, কোনো জিনিস কোথায় রেখেছে বা আজকে কি আমি সকালে কাজ করেছি মনে নাই, এগুলো স্বাভাবিক ব্যাপার। মানে এগুলো আমাদের মানে নরমাল ফিজিওলজি হিসেবে আমরা ধরে নিতে পারি, নরমাল ফিজিওলজি হিসেবে এটাকে ধরে নিতে হবে। এটাকে অ্যালজাইমার বলা যাবে না। অ্যালজাইমার কখন বলবো? যে বলাই হয় যে ইয়াংদের হয় না। আমি আগেই বলেছি এটা 60-এর পরে হয়, 60-এর পরে খুব কম হয়। তবে 40-এর নিচে বা ইভেন 45-এর নিচেও আমি কোনো ডিমেনশিয়ার রোগী পাই না আসে। আমরাও যদি পাই 50-এর পরে অ্যাটলিস্ট পেয়েছি, 50-এর আগে পাই নাই আসলে। তার মানে 50-এর আগে অ্যালজাইমার হয়েছে, এগুলো মনে না নেয়াই ভালো। এগুলোকে নর্মাল ফিজিওলজি হিসাবে নিতে হবে, এবং সেটা ওই যে আনকনশাস মাইন্ড বা একটু অসচেতনতা বা কোনো কাজের চাপের জন্য মনে ছিল না, সেটা হিসাবেই ধরে নিতে হবে। ফোকাসটা কম ছিল। যদি ইয়াংরা জিজ্ঞেস করে আপনাকে যে স্মৃতিশক্তি ভালো রাখার জন্য বা মনে রাখার জন্য আসলে কি করা দরকার, তখন আপনি স্যার কি বলবেন? এটা তো অসংখ্য রোগী পাই আমরা, যে স্যার আমার কথা মনে থাকতেছে না, আমি তো রেজাল্ট ভালো করতে পারতেছি না, পরে বারবার মনে থাকে না। এটার জবাব হলো যে ঔষধ দিয়ে স্মৃতিশক্তি কোনোদিনও বাড়ানো যাবে না, এটা হলো প্রথম কথা। তাহলে কিভাবে মেমোরিটাকে শার্প করা যাবে বা কিভাবে আমরা কথাবার্তা মনে রাখতে হবে, সেটা হলো যে কাজটি আমি করব বা যে পড়াশোনাটি আমি করব, সেটা মনোযোগ দিয়ে ধীরে ধীরে ধৈর্য সহকারে করা, সেই জিনিসটি, সেই কাজটি বা সেই পড়াশোনাটি আয়ত্ত করা সময় নিয়ে, তাহলেই মেমোরিটাকে এনহ্যান্স করা যাবে, ঔষধ দিয়ে করা যাবে না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এতক্ষণ আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 24-কে ধন্যবাদ, এবং দর্শক শ্রোতার প্রতি আমার শুভেচ্ছা থাকলো। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিওরলি মেডিকেল 24 অনুষ্ঠানে আজকের পর্বে আমাদের আলোচনা ছিল এই পর্যন্তই। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।